সো আজকে আমরা বেসিক্যালি দুইটা সাবজেক্ট পড়ব এবং তোমরা সবাই জানো আমরা প্রতিদিন দুইটা করে সাবজেক্ট পড়তেছি। মানে দুইটা বলতে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলায় দুইটা সাবজেক্টের একটা সাবজেক্ট। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসলে পড়ব ইতিহাস এবং সভ্যতা, অর্থাৎ ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের প্রথম এবং দ্বিতীয় পত্র। এবং মজার বিষয় হইলো তোমরা যখন এই হিস্ট্রি সাবজেক্টটা পড়বা তোমরা বুঝতে পারবা অলরেডি তোমরা হিস্ট্রির 3-4টা অধ্যায় পড়ে ফেলছো। বিশেষ করে প্রথম পত্র যখন পড়বো তখন দেখবা খুব কম সময় লাগতেছে, কারণ এই জিনিসগুলো আমরা পৌরনীতি সমাজ বিজ্ঞান এই জায়গাতে পড়ে আসছি, তো সেম জিনিস রিপিট আছে। বাট এই সাবজেক্টের অর্থাৎ ইতিহাসের যে দ্বিতীয় পত্র আছে এইটা একটু কমপ্লিকেটেড আছে এবং এইটা একটু আন্তর্জাতিক জিকে টাইপের আর কি জিনিস। তো সেই জিনিসগুলো আর কি আমরা দ্বিতীয় পত্রে যখন পড়বো তখন আমরা একটা আলাদা ফিল পাবো। হ্যাঁ, সো আজকের এই ক্লাসটাই বেসিক্যালি তোমাদের লাস্ট ক্লাস মৌলিক জিকের। অলরেডি তোমাদের সবগুলা ক্লাস হয়ে গেছে, প্রায় কতগুলা ক্লাস 10টা ক্লাস 8টা ক্লাস হয়ে গেছে না। আজকে ধরো 8টা সাবজেক্টের ক্লাস হয়ে গেছে, আজকে দুইটা সাবজেক্ট অর্থাৎ 10টা সাবজেক্টের ক্লাস। প্রথম দিনে আমরা নিলাম পৌরনীতি প্রথম এবং দ্বিতীয় পত্র, তারপরে আমরা নিলাম হচ্ছে সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র, তারপরে ভূগোল প্রথম দ্বিতীয় পত্র, তারপরে তোমাদের সাদি ভাইয়া হচ্ছে ইকোনমিক্স প্রথম এবং দ্বিতীয় পত্র নিয়ে গেছে, অর্থনীতি প্রথম দ্বিতীয় পত্র। আজকে তোমাদের হচ্ছে হলো ইতিহাস প্রথম এবং দ্বিতীয় পত্র, ঠিক আছে। তো আমরা মৌলিক জিকে থেকে তোমাদের যে নির্ভর বইটা থেকে পড়াইছি, নির্ভর মৌলিক জিকে, এইটা আশা করি তোমাদের বই পুরো বই বোর্ড বই পড়ার বিকল্প হিসাবে কমপ্লিট করে দিছে। এবং আজকে কিছু কথা বলে রাখি যেগুলা তোমাদের আসলে ইফেক্টিভ তোমাদের জন্য। সেগুলো হইলো আমরা যে লাইনগুলা তুলে দিছি এগুলা কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন না, বই থেকে বাছাইকৃত যে টপ লাইনগুলো আছে সেগুলা। এবং সেই টপ লাইনগুলোর মধ্যে আরো যেগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে বা যেগুলো পরীক্ষাতে আসার মতো সেইগুলো আমরা তোমাদেরকে পড়ায় দিচ্ছি এই ক্লাসের মধ্যে। তার মানে ক্লাসগুলাই শুধুমাত্র ক্লাসে যে দাগানো লাইন এইগুলাও যদি তোমরা খুব ভালো করে দেখো তাইলে পরীক্ষাতে তোমার একদম কম করে ভালো মার্ক পাওয়ার চান্স আছে। বাট তুমি যদি ফুল মার্ক পাইতে চাও আমি সাজেস্ট করব তোমরা বইয়ের প্রত্যেকটা লাইন একটু করে দেখবা। বিশেষ করে তোমাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এগুলা তো খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে মানে অনুশীলনীতে যে প্রশ্নগুলা দেয়া আছে, বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, বোর্ডে আসা প্রশ্ন, এগুলা খুব ভালো করে তোমাদের দেখতে হবে, তাইলে তোমরা খুব ভালো করতে পারবা, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই বা আমরা আমাদের ক্লাসে যাইতে পারি। হ্যাঁ, কিন্তু এই জায়গাতে একটু স্লো হয়ে গেছে না। ওকে, ওকে, ঠিক আছে। তো দেখো আমরা এখন শুরু করব হচ্ছে ইতিহাস প্রথম পত্র। ইতিহাস প্রথম পত্র, ইতিহাস বিষয়টা আমরা অলরেডি পড়ে ফেলছি। যদিও আমরা ইতিহাস বলতে শুধু মনে করি হচ্ছে আমাদের যে শাসন আমল আছে, যেমন মুঘল আমল, মানে বিভিন্ন নবাবী শাসন আমল, ইংরেজদের আমল, এগুলা কিন্তু এগুলা না। ইতিহাসের বাইরেও অনেক কিছু আছে। মোটামুটি পৃথিবীতে তোমরা যে সাধারণ জ্ঞানটাই পড়ো, মানে সাধারণ জ্ঞান যে অংশগুলাই পড়ো, আন্তর্জাতিক বলো বাংলাদেশ বলো, পুরোটাই একটা ইতিহাস। হ্যাঁ, সেই ইতিহাসগুলাকেই আমরা জানি। তো সেই ইতিহাসই আমরা আজকে আসলে পড়বো এবং এই ইতিহাস থেকেই কিভাবে প্রশ্ন আসতে পারে, কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমরা দেখার ট্রাই করব। এবং প্রথম পত্র আমরা পড়া শুরু করে দিই। তো প্রথমে দেখো এখানে আছে যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, অর্থাৎ ইংরেজদের আধিপত্য বিস্তার, ইংরেজরা কিভাবে কি করলো। তো এই যে এইখানে যে অংশগুলো আছে তোমরা দেখবা যে কোনো মানে যে কোনো জিকে বই নর্মাল যেগুলো তোমরা অ্যাডমিশনের জন্য পড়ো সেইগুলা বের করার প্রথমেই তোমার এই চ্যাপ্টার গুলা সম্পর্কে একটা কনসেপ্ট দেওয়া থাকবে। তো তার বাইরে এই জায়গাতে যে তথ্যগুলো আছে আমি তোমাদেরকে সেই তথ্যগুলো পড়াবো, যাতে করে তোমরা কোনো না কোনো জায়গায় যে তথ্যগুলো পড়ছো সেইগুলো যাতে বেশি রিপিট না হয়। নাইলে দেখবে এখানে যে তথ্যগুলাই দেওয়া আছে সবগুলাই তোমাদের কোনো না কোনো জায়গায় পড়ানো, ঠিক আছে। তারপরেও আমরা অনেক কিছুই পড়বো যেগুলা হচ্ছে একদম বাদ দেওয়ার মতো না বা ইম্পর্টেন্ট এই বইয়ের মধ্যে আছে। ওকে, তো প্রথমে দেখো এখানে কি বলা আছে যে ইউরোপ থেকে ভারতে আসার পর জলপথ আবিষ্কার করেন কে? ভাস্কো দা গামা। ওকে, তারপরে কি দেখো উত্তম আশা অন্তরীপ অবস্থিত কোথায়? আফ্রিকায়। এগুলো একদম ডিরেক্ট পরীক্ষাতে আসার মতো জিনিস এবং এইগুলো এই জন্য আমাদেরকে একটু মাথায় রাখতে হবে বা মুখস্থ করতে হবে। তারপরে কি দেখো ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? আলবুকার্ক। তো এই তথ্যগুলা, কিছু তথ্য তোমরা বইয়ের মধ্যে জিকে বইয়ের মধ্যে মিসিং হয়ে যাইতে পারে, সেইগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে কি দেখো
ডেনমার্কের অধিবাসীদের কি বলা হয়, বা ডেনমার্কের অধিবাসী যারা তাদেরকে কি বলা হয়, ডিনেমার। তো তোমরা একটু যদি খেয়াল করে দেখো এইখানে বেশিরভাগ তথ্যই তোমরা কিন্তু জানতা। ওকে, দুই একটা তথ্য বা একটা তথ্য বাদ দিয়ে বাকি চারটা বা তিনটা তথ্য তোমরা কিন্তু ইজিলি জানতা। তো বিষয়গুলো এমন, ইতিহাস আসলে বিষয়টা এমন, কখনো না কখনো পড়ছো, বাট ইম্পর্টেন্ট কোন জিনিসগুলা, কোনগুলা আসলে তোমাদের পড়তে হবে সেইগুলা বোঝাটা হচ্ছে মেইন বিষয়। ওকে, তো সেইটাই আমরা এই ক্লাসের মধ্যে পড়বো। তারপরে কি দেখো, ভারতবর্ষে প্রথম ভারতবর্ষের প্রথম কি পর্তুগিজ উপনিবেশ, কারা পর্তুগিজরা উপনিবেশ তৈরি করে, কোথায়, হুগলিতে। ওকে, দেখো আমাদের এই উপমহাদেশে এই জায়গা থেকে মানে বাইরে থেকে যারাই আসছে তারা কিন্তু আমাদের দেশের উপকার করার জন্য আসেনি, তারা আসছে এই জায়গা থেকে লুট করার জন্য, এই জায়গার সম্পত্তি নিয়ে নিজেদের আধিপত্য ইয়া করার জন্য। তো তোমরা যখন ওই যে বড় হয়ে সাম্রাজ্যবাদ আরো বিভিন্ন টাইপের জিনিসগুলো এগুলা পড়বা, তখন বুঝতে পারবা যে নিজ মাতৃভূমি বাদ দিয়ে যখন অন্য কেউ অন্য কোনো মাতৃভূমির বা অন্য কারো মাতৃভূমির দায়িত্ব পায়, তখন তাদের লক্ষ্য থাকে ওই জায়গার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে বা যে জিনিসগুলা হচ্ছে তার মাতৃভূমির জন্য মানে উপকারী, সেইগুলাকে লুট করে নিয়ে তার মাতৃভূমিতে রেখে দেয়া। তো ইংরেজরা তো বা পর্তুগিজরা তো বলো এইখানে এসে বিল্ডিং বানায়নি বা এইখানে এসে একদম অনেক কিছু করে দিছে, তা না। তারা চেষ্টা করছে কি এখান থেকে যত পরিমাণে ট্যাক্স নিয়ে যাওয়া যায়, মানে তারা যত আয় করতে পারে আর কি এই দেশ থেকে, কারণ এইখানকার আয় দিয়েই তাদের দেশের মানে ইনভেস্টমেন্ট বলো, তাদের দেশের বড় বড় প্রজেক্ট বলো, এগুলা কমপ্লিট হবে। তো এজন্য বাহির থেকে যারাই আসে আর কি, বাহির থেকে যারাই আসে তারা ভালোর জন্য আসে না। এজন্য আমাদের দেশের যে কোনো সিচুয়েশনে দেখবা যে বাহিরের যত ভালো সুশীল মতামতই হোক না কেন, দেশের মানুষ নিতে চায় না, নিবে না। কারণ বাইরের মানুষ তোমাকে একটা সুশীল মত দেওয়ার পিছনেও তাদের একটা এজেন্ডা, উদ্দেশ্য থাকে। তো বিষয় হইলে এইটাই, ঠিক আছে। তো এইটাকে বলা হয় হচ্ছে ইতিহাসের আর কি একটা মানে পলিটিক্যাল ভিউ, কূটনৈতিক ভিউ বলা হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখানকার বিষয়। তো তারপরেও যাক, আমরা পড়ি এগুলা বেসিক তথ্যগুলা। ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গড়ে ওঠে কি কলকাতা। তারপরে কি দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ দুর্গ নির্মিত হয় দেখো কখন, তৃতীয় উইলিয়ামসের নামে, মানে নির্মিত হয় কার নামে, তৃতীয় উইলিয়ামসের নামে। তো এই তথ্যগুলো কিন্তু বিভিন্ন বইয়ে দেয়া নাই, তো সেইগুলাই আমরা পড়বো, আর যেগুলো দেয়া আছে ওইগুলো বাদ যাবে। এই জন্য দেখবা ফার্স্ট পার্ট পড়তে আমাদের বেশি টাইমও লাগবে না, কারণ বেসিক যে তথ্যগুলা একদম। তারপর দেখো অন্ধকার কূপের বর্ণনা কে দেয়, হলওয়েল, এগুলো তোমার বাংলা ফার্স্ট পার্ট বইয়ে আছে ইন্টারমিডিয়েটের, তাই না। তারপরে কি দেখো, দ্বৈত শাসন চালু করেন কে, লর্ড ক্লাইভ। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি কিছু কিছু জিনিস দাগায় দিচ্ছি, তোমরা ফার্স্ট পার্টে বেশি দাগানোই পাবা না এবং টাইমও লাগবে না আমাদের। 76-এ মন্বন্তর শুরু হয় কত সালে, 1176 সালে। বাংলায় দুর্ভিক্ষ দেখা যায় কত সালে, 1774 সালে। মানে যখন দেখবা যে দ্বৈত শাসন এবং দুর্ভিক্ষ আমাদের এই দেশে একই সাথে হইছে, তখন বেসিক্যালি আমাদের মেইন প্রবলেমটা হয়েছে। এখন দেখো দুর্ভিক্ষটা কিন্তু আপনা আপনি হয় নাই, এই দ্বৈত শাসনের ফলেই হয়েছে। এখন দ্বৈত শাসন বিষয়টা কি, দ্বৈত শাসন বিষয় হইলো যে একটা দেশের মানুষ তার দেশ তো শাসন করতেইছে, পাশাপাশি আরো একটা দেশ শাসন করতেছে, এটাকে দ্বৈত শাসনের একটা বেসিক ভিত্তি বলা হয়। তো এই ভিত্তি থেকে আমাদের দেশের শাসন ব্যবস্থাটা কেমন ছিল, যে ইংরেজরা তারা তো একটা শাসনের দায়িত্বে ছিলই আমাদের দেশে, মানে তারা ধরো এই কর কালেকশন বাদ দিয়ে বাকি দায়িত্বগুলা জমিদারদের হাতে দিয়ে দিত, বুঝছো। তাইলে কি দেখো, আমাদের দেশের উপরে তারা একটা কর কালেকশনের দায়িত্ব নিছে। ওকে, ধরো তারা এই ট্যাক্সটা নিয়ে নেওয়ার দায়িত্ব নিছে, এইটা তাদের একটা প্রশাসনিক ক্ষমতা। আর অন্যান্য প্রশাসনিক ক্ষমতা যেমন বিচার করার ক্ষমতা, আরো বিভিন্ন টাইপের ক্ষমতা, এইগুলা আমাদের দেশে মনে করো চালু করে, বা এইগুলা ইংরেজরা চালু করে বেসিক্যালি আমাদের দেশে এই দুর্ভিক্ষ বলো, বিভিন্ন ধরনের সমস্যা বলো, সেইগুলা তারা ক্রিয়েট করছে। দেখো আমাদের কিন্তু জমিদাররা যে খুব খারাপ ছিল বিষয়টা তেমন না, হ্যাঁ, কিন্তু ঝামেলা হয়তো যে ধরো তুমি তোমার এলাকায় অনেকগুলা মানে 1000-2000 মানুষ নিয়ে একটা জমিদার ধরো বসবাস করতেছে একই এলাকায়, কারো সমস্যা হইলে জমিদারকে গিয়ে বলতেছে। এখন জমিদার তো মানুষ, বাঙালি মানুষ, এশিয়ার মানুষ, তার তো মনে করো একটু ইমোশন আছে। সে ধরো যদি ক্ষমা করে দিতেও চাইতো, সে দিতে পারতো না, কেন জানো, কারণ উপর থেকে নির্দেশ ছিল যে যে মানে সে যদি না খেয়ে মরেও যায় তারপরেও তাকে কর দিতে হবে, তাকে ট্যাক্স দিতে হবে, তাই না। তো এই নিয়মের বাইরে কিন্তু জমিদার যদি কাজ করতো তাইলে দেখা যাইতো কি জমিদারদেরকে সরায়া দেওয়া হইতো। তো এই ধরনের কাজ হচ্ছে বাইরের দেশের মানুষ বা ধরো ব্রিটিশরা আমাদের উপর চালাইতো। তো এইটার কারণ হচ্ছে, এটা করার কারণ হইলো ওই যে দ্বৈত শাসন, মানে দুই ধরনের তাদের কাছে মেইন ক্ষমতাগুলা রেখে
সাবস্টিটিউট ক্ষমতা বা যেগুলা হচ্ছে মানে নিম্ন লেভেলের ক্ষমতা, সেগুলো আমাদের এখানকার জমিদারদেরকে দেওয়া হয়েছে। আর জমিদারদের তো বিভিন্ন এক্সট্রা সুবিধা দেওয়া হয়েছে, যে তোরে আমরা প্রোটেকশন দিব, তোরে আমরা হচ্ছে মানে লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ দেব। তো জমিদারও দেখবা না, মানুষ ক্ষমতা পাইলে কি হয়, অধিক ক্ষমতা মানুষকে কি করে, আরো অধিক ক্ষমতা পাওয়ার লোভ তৈরি করে এবং আরো অধিক ক্ষমতা দুর্নীতি তৈরি করে বা সমাজে অশান্তি সৃষ্টি করে। তো বিষয়গুলো কিন্তু এই রকমের হয়েছিল। তো ওই সব জায়গা থেকেই কিন্তু এই দ্বৈত শাসন হয় এবং দ্বৈত শাসনের ফলে দুর্ভিক্ষ হয়, মন্বন্তর হয়, ঠিক আছে, এই জিনিসগুলো হয়। এখন এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হচ্ছে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং দেখো, মানে ফিলোসফিতে একটা কথা আছে, কথাটা কি, যে মানে একটা দেশে যদি কোনোদিন প্রবলেম হয়, ওকে, একটা দেশে প্রবলেম হইলে ওই প্রবলেমটা ওই মহাদেশে ছড়িয়ে পড়ে। তার একটা আমি তোমাদের বাস্তব উদাহরণ দিব। তোমরা কিছুদিন আগে দেখছো কি শ্রীলঙ্কায় একটা বিপ্লব হয়ে গভর্নমেন্টকে কি করা হয়েছে, মানে গভর্নমেন্টের ফল হয়ে গেছে, তাই না? সেম কাজ কিন্তু বাংলাদেশে হয়েছে, হয়েছে না? বাংলাদেশে হওয়ার পরে পাকিস্তানে হওয়ার চান্সেস ক্রিয়েট হয়েছে। তোমাদের আমি যদি একটা ভবিষ্যৎবাণী করি, দেখবা ইন্ডিয়াতে আগামী 10 বছর 15 বছর বা কোনো একটা টাইমে গিয়ে এইরকম সেম সিচুয়েশন ক্রিয়েট হবে, একটা বিপ্লবী জনতা গভর্নমেন্টকে তাড়ায় মারবে। কারণ কি, এইগুলা হচ্ছে মানে বিষয়টাই এমন, মানে ঝামেলাগুলা এভাবেই তৈরি হয় যে একজনের দেখে আর একজন, তো এইগুলা কখনো না কখনো মানে কোনো না কোনো ভাবে একটা দেশ আর একটা দেশকে ইনফ্লুয়েন্স করে, ঠিক আছে? মানে বিপ্লবটা এমন সিস্টেমই, বিপ্লবটা এভাবেই হয়। আর বিপ্লব কখন হয় জানো? শুধুমাত্র এই যে ধরো একনায়কতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, মানে তুমি বুঝতে পারতেছো যে তোমার মতামতের স্বাধীনতা নাই, অথচ বলা হচ্ছে যে তুমি যা ইচ্ছা তা বলতে পারবা, মানে ওয়ান কাইন্ড অফ একটা অভিনয়ের মতো যখন দেশ চলতে থাকে, তখন ওই পৃথিবীর ওই দেশটা, মানে পৃথিবীর মধ্যে ওই দেশটা আসলে তখন কি করতে পারে না, বেশি দিন লাস্টিং করতে পারে না, ঠিক আছে? তো এই ব্যবস্থাটা কিন্তু ওয়ারেন হেস্টিং বুঝতে পারছিল যে এই দ্বৈত শাসন সিস্টেম আসলে রাখলে আমাদেরই থাকা যাবে না, সো এই সিস্টেম গুলাকে বাতিল করতে হবে, ঠিক আছে? তো বিষয়গুলো কিন্তু এভাবে কাজ করে, এইভাবে আসলে হয়, ঠিক আছে? তো তোমরা দেখবা ইন্ডিয়াতে, তোমরা যদি মানে যদি আমরা বেঁচে থাকি আর কি, আমাদের জীবদ্দশায় হয়তো বা দেখতে পাবো যে ইন্ডিয়াতেও বাংলাদেশের মতো সিচুয়েশন তৈরি হয়েছে, ঠিক আছে? কারণ এগুলা হচ্ছে মানে মানে ইতিহাস এই সবই বলে, ইতিহাস মানে এইভাবেই বলে যে বিপ্লব হবেই, বিপ্লব যখন শুরু হয় বিপ্লবের শেষ দেখে ছাড়ে, মানে বিপ্লব কখনো এমন না যে বিপ্লবকে বাদ দিয়ে তুমি আটকে রাখছো, ঠিক আছে? বিপ্লব হচ্ছে একটা সমুদ্রের মতো, সে যেখানে যাবে সেখানে যাবেই, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, বিপ্লবের কোনো শেষ নাই, ঠিক আছে? তোমরা ওই যে যখন তোমাদেরকে দেখো সেকেন্ড পার্টে ফরাসি বিপ্লব পড়াবো, রুশ বিপ্লব পড়াবো, তো এই বিপ্লব গুলা দেখবে একই টাইমে, কাছাকাছি টাইমের মধ্যে হয়েছে। কেন হয়েছে, কেন ইউরোপের মধ্যে এই বিপ্লব গুলা হয়েছে? একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে একটার দেখে আর একটা হয়েছে, হ্যাঁ? তো এমন বেশি দিন নাই যে ইন্ডিয়াতে ধরো বিপ্লব হবে না, হ্যাঁ? ইন্ডিয়াতে একটা বড় সড়ো বিপ্লব হবে, ঠিক আছে? এবং দেখবা যারা এখন শাসক আছে তারা আর শাসক থাকতে পারবে না, এইটা প্রাকৃতিক, এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস টাইপের একটা জিনিস, এটা হবেই, এই জিনিসগুলা ঘটবেই, এগুলাকে আটকায় রাখা যাবে না। এটা হচ্ছে এখানকার বিষয়। তো এইটা হচ্ছে এখানকার, তোমরা এই চ্যাপ্টারের যত প্রশ্ন আছে অবশ্যই অবশ্যই দেখে নিবা, তাছাড়া তো আর করার কিছু নাই। এখন আমরা দ্বিতীয় চ্যাপ্টার যাই। ওকে, অনেক বড় চ্যাপ্টার নাকি এটা দ্বিতীয় চ্যাপ্টার? আমরা না, এটাই, এগুলাতে অনেক প্রশ্ন দেয়া আছে আর কি, প্রশ্ন অ্যাড করে দেয়া আছে। হ্যাঁ, বইটা অনেক ভালো, আমার বই আমি ভালো বলতেছি, তারপরেও আর কি বলা লাগে ভালো জিনিস। হ্যাঁ, এটা বইটা অনেক বেশি ভালো, তোমরা এটা পিডিএফটা সংগ্রহ করবা, মাত্র 75 টাকায় পিডিএফ পায়, মানে তোমরা মানে 75 না, এটা না মাত্র 99 টাকায় বর্তমান দাম। হুম, এটা তোমরা পাবা, এবং পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা চেক করতে পারো, অথবা 017806478999 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, স্ক্রিনশট নাও, তাইলে আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, পিডিএফটা দেখে দেখে তোমরা চাইলে প্রিন্ট করে নিয়েও পড়তে পারবা, এটা তোমাদের ইচ্ছা। যাই হোক, এখন আমরা পড়বো হচ্ছে ইংরেজদের অভিনয়, মানে ব্রিটিশ শাসন আমলটা আর কি আমরা পড়বো, ব্রিটিশরা আসলে কেমনে কি করছে। তো এটা একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলা তোমাদের দেখতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। হ্যাঁ, এখানে কি বলা আছে দেখো, প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হয় কে? প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হয় হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং
প্রথম ভাইসর হিসাবে এই উপমহাদেশে নিযুক্ত হয়। ওকে, সর্বশেষ হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। সর্বশেষ ভাইসর কে ছিলেন এই উপমহাদেশের? লর্ড মাউন্টব্যাটেন। ওকে, তো এইগুলা ইম্পর্টেন্ট জিনিস। লর্ড রিপন হচ্ছে আধুনিক শিক্ষার জন্য তৈরি করেন হচ্ছে হান্টার কমিশন। হান্টার কমিশন হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই দেশকে একটু আগায় নিয়ে গেছে। ওকে, তারপরে কি দেখো, ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু হয় কত সালে? 1853 সালে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, যে রেল যোগাযোগ ব্যবস্থা, কারণ কি এই ভারতীয় উপমহাদেশে দেখো না, যখন ভারতীয় উপমহাদেশ ছিল তখন তো সবকিছুই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব একসাথে ছিল। তো এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করার জন্য আসলে রেলের থেকে সুবিধাজনক কিছু ছিল না। ওকে, এই জন্য রেল ব্যবস্থাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের এই উপমহাদেশের জন্য। ওকে, তারপরে কি দেখো, এই যে জাতীয় কংগ্রেস, আমরা কিন্তু এটা অলরেডি পড়ে ফেলছি। বললাম না যে আমরা কিছু কিছু জিনিস যেগুলো অলরেডি পড়া হয়ে গেছে সেই জিনিসগুলো আমরা পাবো। এখানে কি বলা আছে? ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন অলান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, অলান অক্টাভিয়ান হিউম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন করেন। ওই যে আমরা পড়ছিলাম না, আমরা তো ইয়াতেই পড়ছিলাম, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি হয়েছিল প্রথম, তিনি হচ্ছে বাঙালি সভাপতি ছিলেন এই ইয়ার 1885 সালে এই জাতীয় কংগ্রেস গঠন করে। এটা কিন্তু আমরা সমাজ বিজ্ঞানে পড়ছিলাম, তারপরে পৌরনীতিতে পড়ছিলাম। সেই জিনিসটা এখানে আসতেছে। তো যে জিনিসগুলো আসবে সেইগুলা বেশি পড়ার দরকার নেই। তো এই জিনিসগুলো অলরেডি আমাদের কোনো না কোনো ভাবে পড়া ছিল। ওকে, দেখো মুসলিম লীগ, এইগুলা দেখো, এই দেখো লক্ষ্মী চুক্তি কত সালে হয়? 1916 সালে। এই জিনিসগুলা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে পড়ায় দিছিলাম। ওকে, এইগুলা সেইগুলো এইখানে আছে। তারপরে দেখো লক্ষ্মী চুক্তি, তারপরে এই যে মহাত্মা গান্ধী নিয়ে খিলাফত এবং অসহযোগ আন্দোলন। খিলাফত আন্দোলন বিলোপ করা হয় কোথায়? তুরস্কতে। কত সালে? 1924 সালে। ঠিক আছে, 1924 সালে। তো এইগুলা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। তো সেই জিনিসগুলো আছে। দেখো জিন্নার 14 দফা, এগুলো আমি আর দাগাই নেই, কারণ জিন্নার 14 দফা এগুলা তোমরা পড়ছো। ঠিক আছে, এগুলা তোমরা পড়ছো। তারপরে এই দেখো, এগুলা হচ্ছে লাহোর প্রস্তাব, এগুলা আমরা ইজিলি আগে কিন্তু দেখছি বা পড়ছি। এখন দেখো হচ্ছে লাহোর প্রস্তাব পেশ করা হয় 1940 সালে। স্থাপন করেন কে? ফজলুল হক। অন্য নাম কি? পাকিস্তান প্রস্তাব। লাহোর প্রস্তাবের অন্য নাম পাকিস্তান নামের উদ্ভাবক কে? হচ্ছে রহমত আলী। এটা আমরা নতুন তথ্য। তারপরে দেখো এই জায়গাতে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এগুলা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। তো দেখা জিনিসগুলো আর কি আমাদের আবার দেখতে হচ্ছে, বা আমাদের এই পড়ার তাগিদে আমরা আরো একবার দেখে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে দেখো কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক। তারপরে এইগুলা সবগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। ভারত পাকিস্তান, এরপরের চ্যাপ্টারটাও দেখবো আমাদের পুরো পড়া আছে। যেমন হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে? এটা অনেক সময় পরীক্ষাতে আসে, তোমরা ভুল করে ফেলো। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি? মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, তার পদবিটা আর কি আসে। প্রথম কি গভর্নর জেনারেল, তিনি কে ছিলেন? হুম, এইটা এটা আসে। তারপরে এগুলা তো প্রিভিয়াস প্রশ্ন, এগুলা তোমরা দেখবা। এগুলা তো প্রিভিয়াস সব প্রশ্ন, প্রিভিয়াস অনেক প্রশ্ন দেয়া আছে, এগুলা তোমাদের দেখতে হবে। হ্যাঁ, এগুলা দেখলেই কাজ হয়ে যাবে। এখন দেখো পাকিস্তান আমলে বাংলা ভাষা এবং তার মানে গতি প্রকৃতি, এটাও তো আমরা অলরেডি দেখে ফেলছি, চতুর্থ চ্যাপ্টার। কারণ এ দেখো আমি তোমাদেরকে দেখাই, আমরা চতুর্থ চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলছি কোনো না কোনো সাবজেক্টে, এই জন্য এটাকে আমরা স্কিপ করে যাইতে পারি। তারপরে আমি তোমাদের একটু দেখাই। ওকে, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় কই গেল? আচ্ছা, যাই হোক, ভাষা আন্দোলন আমরা দেখছি, এটা চ্যাপ্টার আমরা দেখবই না, সমস্যা নেই। এরপরের চ্যাপ্টার আমরা যাই, পাকিস্তান আমলে ভাষা আন্দোলন। হ্যাঁ, এগুলো আমরা দেখে ফেলছি অলরেডি, এই জন্য এটা এখানে দেয়া নেই। এখানে শুধু প্রশ্নগুলা দেয়া আছে, যে যাতে করে তোমরা এটা পড়তে পারো। হুম, এইটা। তারপরে এগুলা সব পড়া আছে, তোমরা ডিরেক্ট প্রশ্ন সলভে যাবা, ওগুলার বেসিক না পড়লেও ডাইরেক্ট প্রশ্ন সলভে যাবা। ভাষা আন্দোলন সম্পর্কে তোমরা সারা জীবনই পড়ছো। ও, তারপরে বাংলার পূর্ব মানে সাহিত্য সেবন এবং পূর্ব বাংলা, মানে ওই মুক্তিযুদ্ধের আগের পর্যায়টা আর কি। এইটা, এই জায়গাতে দেখো, এই যে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়? 1954 সালে। তো এইগুলা আর কি, এইগুলা। তারপরে 56 সালে দেখো কি বলছে, 65 সালে হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধ হয়, ভারত পাকিস্তান দ্বিতীয় যুদ্ধ। এগুলা এগুলা আর কি আছে। জম্মু কাশ্মীর নিয়ে এই যুদ্ধ শুরু হয়। তো এগুলা আমরা অলরেডি পড়ে ফেলছি, এই জন্য বললাম যে ফার্স্ট পার্টটা আমাদের পড়া হয়ে গেছে। এইখানে একটা তথ্য আছে, এটা অনেক সময় পরীক্ষাতে আসে, যে 66 6 দফা দাবি ঘোষণা করা হয় কত তারিখে? 5 ফেব্রুয়ারি। ঠিক আছে, এটা অনেকেই পারতা না, বা এটা অনেকেই জানতা না। 1966 সালের 5 ফেব্রুয়ারি হচ্ছে কি করা হয়? 66 6 দফা কি করা হয়? দাবি ঘোষণা করা হয়। ঠিক আছে, এগুলা এই যে 6 দফা আমাদের বাঁচার দাবি, এগুলা কে কি বলছে,
এগুলো আছে। তারপরে দেখো এখন গণ অভ্যুত্থান সম্পর্কে। গণ অভ্যুত্থান সূচনা হয় কত? 11 দফা আন্দোলনের প্রেক্ষিতে। ওকে, 1969 সালে গণ অভ্যুত্থান, 20 জানুয়ারি নিহত হন কি আসাদুজ্জামান। মানে এগুলো অনেক সময় আসে যে আসাদুজ্জামান কিসে ভাষা আন্দোলনের সময় মৃত্যুবরণ করেন, নাকি হচ্ছে তিনি হচ্ছে আহ 69 গণ অভ্যুত্থানে মৃত্যুবরণ করেন। তো এই টাইপের জিনিসগুলো আসে। অথবা ধরো 20 জানুয়ারি কি দিবস, আসাদ দিবস, এভাবে হুম। তারপরে কি দেখো এই যে গণ অভ্যুত্থান দিবস পালন করা হয় কত তারিখে? 24 জানুয়ারি। এগুলো আর কি। তারপরে দেখো এই যে আসাদের ষাট কবিতাটা কে লিখেছেন? আসাদের ষাট হচ্ছে সৈয়দ শামসুর রহমান। ঠিক আছে, এইখানে আছে দেখো কে কোথাকারে আছিলেন, আসাদের বাড়ি কোথায়? আসাদুজ্জামান। আসাদের বাড়ি হচ্ছে নরসিংদী জেলায়। আসাদুজ্জামান মৃত্যুবরণ করেছিলেন 1969 গণ অভ্যুত্থানে। এই টাইপের প্রশ্নগুলো আসে। ওকে, এইগুলা এখান থেকে দেয়া আছে। তারপর শামসুজ্জোহা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওকে, এগুলা বেসিক তথ্য এগুলা। তারপরেও আমি তোমাদের দাগায় দিছি যেগুলো আসবে, আর এগুলা তোমাদের কোনো না কোনো ভাবে পড়া হয়েছে। আর বঙ্গবন্ধু সম্পর্কে তো এখন আর কি পড়তে হবে না, আগামী 5, 7, 10 বছর যারা অ্যাডমিশন দিবে। হ্যাঁ, ওই চ্যাপ্টারই ক্লোজ। ওই চ্যাপ্টার দেখবা পরবর্তী বই থেকে গায়েব হয়ে যাবে, মানে নতুন এডিশনের বইগুলাতে ওনার কথাই থাকবে না। তো এই হচ্ছে বিষয়। আগে যেরকম হচ্ছে আমরা কি বলে জিয়াউর রহমান সম্পর্কে জাস্ট একটা লাইন ছাড়া আর কোথাও তো কিছু পাই নাই পুরো বই মিলে। যে ওই যে কলুরঘাট মানে ইয়া থেকে বেতার কেন্দ্র থেকে কি করছে, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণাটা দ্বিতীয়বার দিছে না, তাই না? এটাই তো আমরা শুনছি। মানে ওটা রিপিট করছে। তো এই তথ্য ছাড়া জিয়াউর রহমান সম্পর্কে আমরা কিছু জানি না। তো সেম আগামী 8, 10 বছরে বঙ্গবন্ধুর খালি একটাই কথা থাকবে যে তিনি হচ্ছে 7ই মার্চের ভাষণ রেসকোর্স ময়দানে দিচ্ছেন, এছাড়া আর কোনো কথা থাকবে না তার নিয়ে। ঠিক আছে, এটাই হইলো অবস্থা বা এটাই হইলো সিচুয়েশন। যাই হোক, এখন কিছু করার নেই। তারপরে আমরা এদিকে আসি। ওকে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ এটাও পড়ার দরকার নেই, কারণ এইখান থেকে হালকা কিছু তথ্য দেখো। দেখো 25 মার্চ কাল রাত্রে প্রথম আক্রমণ করা হয় কোথায়? ফার্মগেট এলাকায়। মানে তোমরা যে এলাকায় কোচিং করতে যাও আর কি, সেই এলাকায় মানে ইহা করা হয়, প্রথম আক্রমণ করা হয় ওই জায়গাতে। ওকে, এটাই বলা হয়েছে। এটা তোমাদের জানার প্রয়োজন ছিল। তারপরে দেখো এই জায়গাতে আর একটা তথ্য আছে কি, বীর প্রতীক খেতাব প্রাপ্ত সিতারা বেগম ছিলেন কি? সিতারা বেগম একজন ডাক্তার ছিলেন। সিতারা বেগম কি ছিলেন? একজন ডাক্তার ছিলেন। ওকে, মানে জানা তথ্য পড়ানো অনেক কঠিন কাজ, না জানা তথ্য পড়াইতে মজা লাগে। ওকে, যাই হোক, এরপরে যখন ফুল জিকে ক্লাসটা ইনশাল্লাহ আমি নিতে পারবো, তখন হয়তো বা আরো অনেক কিছু তথ্য জানা যাবে। ঠিক আছে, এই আর কি। অনেকে তো সেকেন্ড টাইম করবা, তারা ইজিলি এগুলা পাবা ক্লাস। তারপরে কি দেখো, মুজিবনগর সরকার শপথ বাক্য গঠন করেন কে? মুজিবনগর সরকারকে অধ্যাপক ইউসুফ আলী। এটা অনেক সময় আসে। এই যে এখন খন্দকার মোস্তাককে নিয়ে প্রশ্ন আসবে যে মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? খন্দকার মোস্তাক। ঠিক আছে, এই তথ্য আর কি এটা। আর আমাদের এখন লাস্ট চ্যাপ্টার আসবে, এটাই তো মনে হয় লাস্ট। 4, 5, 6। এই যে মুক্তিযুদ্ধ এবং প্রবাসী বাঙালি বহির্বিশ্বে ভূমিকা। ওকে, এই চ্যাপ্টার গুলো সব আমাদের পড়া। দেখো এই যে রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেন কোথায়? নিউ ইয়র্কে। তারপরে এই যে ওয়াশিংটনে গণহত্যার জন্য, এই যে এগুলো একটু নতুন তথ্য আছে, এগুলো আমরা একটু দেখি। দেখো ওয়াশিংটন পোস্ট গণহত্যার জন্য দায়ী করে কি? ইয়াহিয়াকে। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কি? রিচার্ড নিক্সন। তারপরে কি দেখো এই জায়গাতে হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1974 সালের 4 এপ্রিল। বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় আয়োজন করা হয় কনসার্ট ফর বাংলাদেশ। ঠিক আছে, এই তথ্যগুলা নতুন একটু, তারপরেও অনেকেই জানো। তারপরে কি দেখো, স্বাধীনতার পক্ষে কূটনৈতিক পদক্ষেপ নেয় কে? সোভিয়েত ইউনিয়ন, মানে হচ্ছে রাশিয়া। মানে রাশিয়া বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল আর কি। আর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করছিল চীন এবং যুক্তরাষ্ট্র। চীন করার কাহিনী হইলো যে এই সময় ভারত আর হচ্ছে রাশিয়ার একটা ভালো কানেকশন ছিল। আবার এই চীন ভারতকে পছন্দ করতো না। চীন যখন ভারতকে পছন্দ করতো না, তখন পাকিস্তান গিয়ে চীনের সাথে একটা কানেকশন তৈরি করছে। ওকে, তো পাকিস্তান যেহেতু চীনের সাথে কানেক্টেড, এবং চীন মানে এই পাকিস্তানের সাথে আবার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রও কানেক্টেড হয়ে তাদেরকে সাপোর্ট করছিল। ঠিক আছে, তো যদি মনে করো এমন হইতো যে ভারত যদি আমাদের সাপোর্ট না করতো, তখন আমরা চীনের সাপোর্টটা পাইতাম, চীনের সাপোর্টটা আসার চান্সেস ছিল। ওকে, তো এই হইলো অবস্থা, কারণ ভারত আর চীনের তো একটা দ্বন্দ্ব আছেই। ওই জায়গা থেকে তারা পাকিস্তানকে সাপোর্ট করছে। ওকে,
এই হচ্ছে বিষয়। যাই হোক, তারপরে কি দেখো, মুক্তিযুদ্ধ চলাকালীন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কে? পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পাকিস্তানের কে? না, চীনের ছিলেন হচ্ছে চিপেংফি। চিপেংফি, ওকে। এগুলা আসে, এখন এইসব তথ্যই আসবে আর কি, যেগুলা তোমরা আগে মানে আসতো না। তারপরে মুক্তিযুদ্ধের পক্ষে হচ্ছে প্রথম প্রধান কেন্দ্র ছিল মুক্তিযুদ্ধের পক্ষে প্রধান তথ্য যেগুলা মানে বিভিন্ন তথ্য প্রদান করা হইতো, বিশ্বকে জানানো হইতো লন্ডন থেকে, ওকে। তারপরে সাইমন ড্রিং ছিলেন হচ্ছে দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সংবাদপত্র, তিনি হচ্ছে বাংলাদেশে এসে আসলে বিভিন্ন তথ্য মানে একদম পুরো ওয়ার্ল্ডকে দেখাইতো, ওকে। তারপরে কি দেখো, যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম কি? বিবিসি। মুক্তিযুদ্ধের সময় গানের কনসার্ট করেছিলেন জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন কনসার্টে প্রায় 40,000 লোকের সমাগম হয়েছিল। তারপরে কি দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দেয় নাই কারা জানো? এই যে আরব রাষ্ট্রগুলা, মানে মধ্যপ্রাচ্যের আরব যে দেশগুলো আছে তারা দেয়নি। কারণ আরবরা যদি বাংলাদেশকে সাপোর্ট দিত, তাদের একটা কূটনৈতিক্যালি বেশি প্রবলেম হইতো, যেমন তাদের যুক্তরাষ্ট্রের সাথে তেল বাণিজ্যের সমস্যা ঘটতো, ইউরোপের সাথে তেল বাণিজ্যের ঝামেলা হইতো, এই জন্য তারা এই কাজগুলা করে নাই। ঠিক আছে, তারা সাপোর্ট করে নাই, মানে সবাই নিজের স্বার্থটা দেখে, হ্যাঁ, কে কোথায় কি করতেছে এগুলা ফ্যাক্ট না, ওকে। এই দেখো, মুক্তিযুদ্ধের সময় হচ্ছে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। মুক্তিযুদ্ধের সময় ইউনিএইচআর এর প্রতিনিধি ছিলেন হচ্ছে জন কেলি, ওকে। এইগুলা বেসিক তথ্য, এগুলা আসতে পারে। তারপরে দেখো, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। হুয়ের সদস্যপদ লাভ করে 1997 সালে, ওকে। এটা হচ্ছে এখানকার বিষয়। আর এগুলা প্রিভিয়াস প্রশ্ন, এগুলা তোমরা পড়ে নিবা। এটাই আমাদের প্রথম পত্রে আর তেমন কিছু নাই, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ইতিহাস প্রথম পত্র, যেটা আমাদের পুরোপুরি শেষ, ওকে। ইতিহাস শেষ, ইতিহাস প্রথম পত্র আমাদের আসলে বেশি কিছু নাই, এই জন্য আমাদের দেখো 25-26 মিনিটে শেষ হয়ে গেল, ওকে। এখন আমরা ইতিহাস দ্বিতীয় পত্রটা পড়বো, যেটা আমাদের আসলে একটু আলাদা বা আমাদের কাছে একটু নতুন মনে হবে। ইতিহাস দ্বিতীয় পত্র, হুম, ইতিহাস দ্বিতীয় পত্র। ওকে। এটা হচ্ছে কথা। এখন ইতিহাস দ্বিতীয় পত্রটা কোথায়? ইতিহাস দ্বিতীয় পত্র আমরা পড়ব, ওকে। ওকে, তো দেখো ইতিহাস দ্বিতীয় পত্রটা আমরা একটু করে দেখি। হুম, ইতিহাস দ্বিতীয় পত্রটা আমরা দেখি। দেখো, প্রথমেই আমরা পড়বো হচ্ছে ফরাসি বিপ্লব। বিভিন্ন জায়গা থেকে আমরা পড়া শুরু করব। তো এগুলা তোমাদের মোটামুটি ইন্টারন্যাশনাল জিকে হিসেবে কাজ করবে, ইতিহাস দ্বিতীয় পত্রটা, ওকে। তো এটা একটু ভালো করে দেখো, তাইলে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কবে শুরু হবে? সেকেন্ড টাইম ব্যাচ আমাদের প্ল্যান আছে, আমরা একটা ফ্রি কোর্স আগে লঞ্চ করব, হ্যাঁ। সেই ফ্রি কোর্সে আমরা আমাদের পুরো ক্লাসগুলো সব নিব, নেয়ার পরে তারপরে আমরা একটা সেকেন্ড টাইম ব্যাচ চালু করব। তো এটা দেখি আমরা ফ্রি কোর্সটা কবে লঞ্চ করতে পারি। আমাদের হয়তো ঈদের পর হইতে পারে, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ লেট হবে, ঈদের পর আমরা এসে একটা, আর ঈদের আগ পর্যন্ত আমরা একটু ফ্রি ক্লাস নিব, কারণ অনেকের অভিযোগ থাকে আমরা ফ্রি ক্লাস নিই না, মানে নিই কিন্তু মানে ব্যাপারটা কি, আমাদের যে ফ্রি ক্লাসগুলা থাকে এগুলা অন্যান্য প্ল্যাটফর্মের সব ক্লাসের সমান। যেমন ধরো তুমি অন্যান্য প্ল্যাটফর্মে বাংলা ক্লাস করবা, এখানে একটা ওখানে একটা ওখানে একটা, আমরা কি করছি একটা ক্লাসে সবগুলা দিয়ে দিছি। তো একটা ক্লাস করলে তোমার বাংলা ব্যাকরণ ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম আমরা চাচ্ছি যে এই বছরও করতে। আর একটা প্রবলেম আছে, সেটা হইলো আমাদের পেজগুলা নতুন, পেজগুলাকে আমরা একটু রিচ বাড়ানোর ট্রাই করবো। এই জন্য আমরা চাচ্ছি একটা ফ্রি কোর্স লঞ্চ করব, যেখানে সবাই ফ্রি ক্লাস করবে, আমাদের ফ্রি সব সার্ভিস নিবে। তারপরে যখন আমরা পেইড করব তখন জাস্ট পেইডে চলবে, ফ্রি সময় আমরা পেইড আনতে চাচ্ছি না, শুধু ফ্রি সময় ফ্রি ক্লাসই চলবে, পেইডের সময় পেইড, ওকে। আইসিডি ক্লাস দেখি ফ্রির মধ্যে নেওয়া যায় কিনা, কারণ তোমরা তো এখানে ক্লাস করো না, এইখানে তো 2-3 জন ক্লাস করো, তো এর জন্য আসলে আমি চাচ্ছি না পড়াইতে আইসিডি তোমাদের। দেখি যদি ফ্রি নিতেও পারি, নিলে ফ্রি নিয়ে শেষ করে দেব, এই আর কি। আচ্ছা, এইখানে দেখো, এইখানে কি বলা আছে যে ক্যাপিটেশন শব্দের অর্থ হইলো আয়কর। এগুলা কিন্তু হচ্ছে মনে করো
ফ্রান্স মানে ফ্রান্সে এইসব জিনিস ব্যবহার হয় সেগুলার ভাব অর্থ এইখানে দেয়া আছে। তারপরে হচ্ছে গ্যাবেল, গ্যাবেল শব্দের অর্থ হচ্ছে লবণ কর। এগুলো পরীক্ষাতে আসতে পারে, এই জন্য একটু করে দেখবা। ওকে, এগুলা একটু করে এজন্য দেখবা। তারপরে এই জায়গাতে দেখো এইখানে আর কি আছে। এখন দেখো প্রাক বিপ্লব মানে বিপ্লবের পূর্বে, ওই যে ফ্রান্সের যে বিপ্লব হইলো সেই বিপ্লবের পূর্বের অবস্থাটা কি সেইটা। ফরাসি রাজবংশের নাম ছিল হচ্ছে বুরবো, ঠিক আছে, ফরাসি রাজবংশের নাম কি ছিল বুরবো। তারপরে ফ্রান্সের ফার্স্ট এস্টেট বলা হইতো যাজকদের। এখন এই এস্টেট যাজক এই বিষয়গুলা কি জানো, যে প্রত্যেকটা সমাজে কয়েকটা স্তরে লোকজন বিভক্ত থাকে, হ্যাঁ, এখন তো এগুলা নাই। তো সেই স্তরগুলার সর্বোচ্চ স্তরে ধরো যারা বসবাস করতো তাদেরকে ফার্স্ট এস্টেট বলা হইতো, এবং তারা ছিল যাজক। যাজক বলতে যারা ধর্ম বিষয়ে ধরো জ্ঞান ট্যান দেয়। এখন যেরকম ধরো কারা আছে, এখন ধরো বিভিন্ন হুজুরদের সমাজে অনেক ভালো জায়গায় রাখা হয়, যদিও রাখা হয় না, তারপরেও বলতেছি আর কি, মনে করো। তো সেই সব জিনিস আগেও কিন্তু প্রচলন ছিল, সেই অনেক আগেও ছিল, এখনো আছে। ওকে, তারপরে কি দেখো ফরাসি সমাজে সর্বোচ্চ স্তরে অবস্থান করে এই যাজকেরা, এই যে যাজকেরা মানে ধর্ম যাজকেরা আর কি, ঠিক আছে, বা যারা আভিজাত্য শ্রেণীর লোকজন ছিল। ফ্রান্সের এই যে বিস্পরা পরিধান করে হচ্ছে সাদা পোশাক, মানে এই যে বিস্পরা বলতে ওই যে যারা মনে করো এরকম ছিল আগে ফ্রান্সের, যে যারা অনেক অ্যারিস্টোক্র্যাট লোকজন, মানে যারা অনেক বড়লোক লোকজন, যাদের জ্ঞান বেশি, তারা সাদা পোশাক পরবে। যাদের জ্ঞান কম তারা সাদা বাদ দিয়ে অন্য কালো পোশাক, লাল পোশাক, এমন টাইপের পোশাক পরবে। এইরকম আগে বিভক্ত ছিল, শ্রেণী কাস্ট বৈষম্য গুলো এরকম ছিল আগে, ঠিক আছে। তো সেইটাই এইখানে বলা আছে। ওকে, তারপরে কি দেখো, এই দেখো নিম্ন শ্রেণীর যাজকরা কি পরবে। নিম্ন শ্রেণীর যাজকেরা কালো পোশাক পরবে, নিম্ন স্তরের যারা যাজক আছে, ঠিক আছে। ধরো বড় যারা জ্ঞানী, বড় লোক, টাকা পয়সা বেশি, তারা সাদা পরবে, আর যাদের টাকা পয়সা কম, নিম্ন শ্রেণীতে থাকে, তারা কি পরবে, তারা পরবে কালো পোশাক। ওকে, এইগুলা এই এই টাইপের জিনিসগুলা। তারপরে কি দেখো 1789 সালে বিস্পের সংখ্যা ছিল হচ্ছে 139 জন। তার মানে কি দেখো, এই যে প্রথম শ্রেণীর যারা লোক ছিল তারা ছিল 139 জন। এখন একটা জিনিস খেয়াল করো, ফরাসি বিপ্লবটা কেন হবে না, ফরাসি বিপ্লবটা কেন হবে না। এই 139টা মানুষ, 139টা মানুষ প্রায় 20 লাখ মানুষের বেশি, 20 লক্ষ প্লাস মানুষের বেশিকে কন্ট্রোল করত। হ্যাঁ, যারা ধরো এই 139টা মানুষ এতগুলো মানুষকে কন্ট্রোল করত, কারণ তারা ধরো এই 139 জন বাদ দিয়ে সবাই ছিল নিম্ন শ্রেণীর, মোটামুটি সবাই। ধরো যারা একটু মানে হালকা থাকতো তারা মিডল বাদ দিয়ে বেশিরভাগই, টোটাল ধরো 1-1.5 হাজার লোক পুরো এই 20-25 লক্ষ মানুষকে কন্ট্রোল করতো। তো তারা তো এইভাবে তো বিপ্লব আটকায় রাখতে পারে না, যার কারণে কিন্তু বিপ্লব গুলা হয়েছিল, ঠিক আছে। এইটা হচ্ছে এখানকার বিষয় ছিল। এইখানে কি কি ছিল দেখো, এইখানে যাজক এবং আভিজাত্য শ্রেণী ছাড়া ফ্রান্সের বাকি সব লোক ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। ওই যে ধরো ফ্রান্সের ওই যে যাজক এবং আভিজাত্য ধরো 1000 মানুষ, আর বাকি ধরো এই যে 20 লক্ষ প্লাস মানুষ, এরা ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক আছে, ঠিক আছে। তারপরে কি ছিল, এই 20 লক্ষকে কন্ট্রোল করার জন্য তাদের একটা চেইন অফ কমান্ড ছিল। চেইন অফ কমান্ড বিষয়টা কেমন, ধরো এই 20 লক্ষ মানুষ 20টা বিভাগে বসবাস করতো, ধরো 20টা বিভাগ, এরকম 20টা বিভাগ আছে। তো এই 20টা বিভাগ ধরো এটা 1 নাম্বার, এটা 19 নাম্বার, এটা 20 নাম্বার বিভাগ। এই 20 নাম্বারের জন্য একটা জমিদার ছিল, এটার জন্য একটা জমিদার ছিল, সেগুলাকে কন্ট্রোল করতো। এইভাবে এই 1000 লোকজন এগুলাকে টেকনিক্যালি কন্ট্রোল করতো। ওকে, তো সেগুলাকে বলা হয়তো এই যে সামন্ত প্রভু। এই যে এখানে যে 20 লক্ষ মানুষকে যারা কন্ট্রোল করতো তাদেরকে বলা হয়তো সামন্ত প্রভু, মানে তাদেরকে জমিদার বলা হয়তো। এবং এই জমিদারদের স্টাইলটা কেমন ছিল, যে জমিতে তুমি চাষ করবা, সবকিছু আমাকে দিবা, এইরকম। তুমি হচ্ছে ওয়ান কাইন্ড অফ দাস হিসাবে থাকবা আমার, তুমি ওয়ান কাইন্ড অফ কি দাস হিসাবে থাকবা, এইটাই ছিল তাদের মানে বিষয়, ঠিক আছে। তারপরে কি দেখো, এই যে এইখানে দেখো 25 মিলিয়ন লোক ছিল প্রায়, ঠিক আছে, 25 মিলিয়ন লোক ছিল ফ্রান্সের জনসংখ্যা এই ফরাসি বিপ্লবের সময়। ওকে, এইটাই। তারপরে কি দেখো এইখানে ফরাসি বিপ্লবটা আসলে ফরাসি বিপ্লব দেখো এইখানে ফ্রান্সের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। ওকে, এইখানে দেখো এই যে ষোড়শ লুই, এ ছিল 139 জনের মধ্যে প্রধান, মানে মেইন ব্যক্তি, ঠিক আছে। এই ষোড়শ লুই মানে স্টাইলটা কেমন ছিল জানো, নিজের সুবিধার জন্য সে যা ইচ্ছা তা আইন তৈরি করতো, যা ইচ্ছা তা সে ল তৈরি করতো।
এখন যা ইচ্ছা তা যখন ল তৈরি করবে, মানুষ তো তা মানবে না, তাই না? তো এজন্যই তার একটা ডায়লগ ছিল যে আমি যা করি তাই হচ্ছে আইন, আমি যা বলবো তাই হচ্ছে আইন, আমি যা করি আমি যা বলি তাই হচ্ছে আইন, আমি ভুল বললেও আইন, আমি সঠিক বললেও আইন। তো এই স্টাইল যখন থাকবে তখন কি এই যে 25 মিলিয়ন মানুষ এরা কি চুপ মেরে বসে থাকবে 139 জনের জন্য? না, হুম, থাকবে না এবং থাকেও নাই। ঠিক আছে, তো এইভাবে বিষয়গুলো হয়েছে। আরো একটা কাহিনী আছে। কাহিনী হইলো কি, তোমাদের মনে হইতে পারে যে ভাই এই যে মানুষগুলো যে বিপ্লব করলো ওদেরকে তো এরকম ডিস্ট্রিবিউট করা হইতো, জমিদার জমিদার এরকম করে, জমিদার একটা অঞ্চলের জন্য একটা জমিদার এরকম, তারপরেও কেন বিপ্লব হইলো? কারণ যে টাইমে বিপ্লবটা হয়েছিল ওইটা ছিল হচ্ছে মধ্যযুগ। ঠিক আছে, এই মধ্যযুগের একটা বিশাল ব্যাপার স্যাপার ছিল, সেটা কি জানো? এই সময় অনেক বেশি ফিলোসফার ছিল এবং এই ফিলোসফাররা অনেক বেশি ফেমাস ছিল পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এবং সেই ফিলোসফারদের বেশিরভাগ ফ্রান্সে জন্মগ্রহণ করছিল। ঠিক আছে, বেশিরভাগ ফরাসি ছিল। এখন তারা অনেকভাবে অনুপ্রাণিত করতো, তারা টেকনিক্যালি বুঝাইতো বিভিন্ন জিনিস। এবং মজার একটা বিষয় হলো এই যে 139 জন ছিল না, এরা শুধু রাজনীতিই বুঝতো। ঠিক আছে, আর তেমন কিছু বুঝতো না, মানে এদের মাথায় অত কূটনীতিক বুদ্ধি ছাড়া সাহিত্যের জ্ঞান, ফিলোসফির জ্ঞান এগুলা ছিল না। হ্যাঁ, তারা এইসব কি কিছু মনে করতো না, তারা কল্পনাই করতো না যে একটা লেখালেখি আসলে একটা বিপ্লবের ডাক দিতে পারে। তো এইগুলাকে তারা সহজ ভাবে নিত। তো ওই সব জায়গা থেকে মানুষজন কি করলো, এই যে বিভিন্ন ফিলোসফারদের, রুশো, ভলতেয়ার, এদের পড়াশোনা, এদের বিভিন্ন জ্ঞান এগুলা নেওয়া শুরু করলো এবং অনুপ্রাণিত হইলো। হ্যাঁ, তো ফরাসি বিপ্লবের পিছনে ফিলোসফারদের একটা অনেক বড় হাত আছে। এগুলা এগুলা পরে তোমরা জানতে পারবা। ওকে, জানতে পারবা এগুলা বিষয়। ওকে, দেখো এইখানে কি বলা আছে, দেখো আরো কি কি তথ্য। মানব ইতিহাসের প্রথম রাজনৈতিক দল হচ্ছে, রাজনৈতিক বিপ্লব হচ্ছে ফরাসি বিপ্লব। তারপরে লেটার দে চ্যাট, এটাকে বলা হয় হচ্ছে গ্রেফতারি পরোয়ানা। ফরাসি বিপ্লবের সময় পতন হয় বাস্তিল দুর্গের। ওকে, এইগুলা একটু করে দেখবা, এগুলা কি তথ্য। তারপরে এই জায়গাতে দেখো ফরাসি বিপ্লবের পিছনে অবদান ছিল, এই যে ফরাসি বিপ্লবের পিছনে অবদান ছিল দার্শনিক বা হচ্ছে ফিলোসফারদের, ফিলোসফারদের হ্যাঁ, ফিলোসফারদের। দেখো এইখানে কি বলা আছে, ক্ষমতার বিভাজন তত্ত্বের প্রবক্তা মন্টেস্কু, দ্য স্প্রিন্ট অফ দ্য ল 1718 সালে মন্টেস্কু, এই সমস্ত বই পাবলিক জন দেখতো, হ্যাঁ পাবলিক জন পড়তো। ফরাসি বিপ্লবের মূল কারিগর ছিল দেখো রুশো। দেখছো কারা, কারা অনুপ্রেরণায় কাজ করছে, অনেক ট্যালেন্টেড লোক ছিল। ফরাসি বিপ্লবের মূল কারিগর হিসেবে তারা কাজ করছে, তারা বেসটা তৈরি করেছে, তারা ভিত্তিটা তৈরি করেছে। রুশোর সর্বসাপেক্ষ আলোচিত গ্রন্থ হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। দেখছো, তোমাদের তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সম্পর্কে আমি বলছি, পরবর্তী ক্লাসে বলছি না, সোশ্যাল কন্ট্রাক্ট, যে সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে হইলে গণতান্ত্রিক ওয়েতে আগাইতে হবে। একটা সামাজিক কন্ট্রাক্ট, একটা স্যাক্রিফাইস মেন্টালিটি, এক না এক তন্ত্র চলে না। এগুলা টেকনিক্যালি রুশো তার বইয়ের মধ্যে বলে দিছিল, এবং এইগুলা পড়ে পড়ে ফ্রান্সের জনগণ বুঝতে পারলো, হ্যাঁ কথা তো ঠিক, আমাদের এক না এক তন্ত্র হারাইতে হবে। চতুর্দশ লুই এক না এক তন্ত্র চালু করে দিছিল। হ্যাঁ, ষোড়শ লুই এসে উল্টাপাল্টা বলে ল তৈরি করতো, তাদেরকে তাড়াইতে হবে। তারা কি করছে, তাড়াইয়া দিছে, এবং ফরাসি বিপ্লব সফল হয়েছে, তাই না? সেই কথায় ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, এগুলা ডায়লগ কার, রুশোর। এই সাপেক্ষেই কিন্তু এগুলা তৈরি করছিল। ওকে, তো এইখানে এগুলা আছে, এগুলা তোমরা একটু করে দেখবা, দেখানো জিনিস। তারপরে দেখো টেনিস কোর্টের শপথ বিষয়টি জড়িত ফরাসি বিপ্লবের সাথে। এইদিকে আছে রুটি চাই স্লোগান মিছিল, এগুলোর প্রত্যেকটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো পড়তে গেলে অনেক টাইম লাগবে, আপাতত এমনিতেই জেনে রাখো এগুলা। ফরাসি বিপ্লব সাহিত্য হয় 14 জুলাই 1789 সালে। এগুলা তারপরে ফরান্সে সামন্তবাদ প্রথার অবসান হয় ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে, মানে ওই জমিদারি প্রথাও বাতিল হয়ে যায়। ফরাসি বিপ্লবের প্রভাবে চালু হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ঠিক আছে, ফরাসি বিপ্লবের প্রভাবে চালু হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ফরাসি বিপ্লব যে হওয়ার পরেও যে একদম ডিরেক্ট গণতন্ত্র আসছে তাও না, রাজতন্ত্র আসছে। হ্যাঁ, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। আর তোমরা সবাই কি জানো, নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজার অত বেশি পাওয়ার নাই,
জনগণ তাকে কি করবে, জনগণ যাকে নির্বাচিত করবে সে হবে পাওয়ারফুল। নিয়মতন্ত্র রাজতন্ত্র ইংল্যান্ডেও এখন আছে, ব্রিটেনেও এখন আছে। দেখো রাজা রানী যে জন্মগত সূত্রে সে ব্রিটেনের রাজা রানী, তার কোনো কাজ নাই, ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের রাষ্ট্রপতির মতো, তার কোনো ভূমিকা নাই। আসল ক্ষমতায় তারাই থাকবে যারা জনগণের দ্বারা জনপ্রতিনিধি, তাদের হচ্ছে আসল ক্ষমতা থাকবে। তো এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কিন্তু ওই জায়গাতে চালু হয়েছে। কেন চালু হয়েছে জানো? কারণ ওখানে যদি সরাসরি ডিরেক্টলি গণতন্ত্রটা আনা হইতো, যদি ডিরেক্ট গণতন্ত্রটা চলে আসতো, তাইলে যেই যে পাওয়ারফুল কিছু মানুষ আছে তারা এটার বিরোধিতা শুরু করতে পারতো। এই জন্য যারা টেকনিক্যাল মানুষ ছিল, ধরো রুশোর মতো মানুষজন, তারা নিয়মতান্ত্রিক গণতন্ত্রের সৃষ্টি করে দিয়েছে যে হ্যাঁ ওকে, তুমি আগে থেকে তোমার অনেক মান সম্মান, তোমাকে আমরা পদ ভালো দিলাম, কিন্তু ওই পদের তুমি পাওয়ার পাবা না, তোমার মান সম্মান ঠিক থাকবে, তুমি অনেক সম্মানিত ব্যক্তি, মানুষ আগে যেমন সম্মান করতে এখনো করবে, জাস্ট তোমার পাওয়ারটা থাকবে না। পাওয়ারটা কার থাকবে? যে ওই জায়গায় ভোটের মাধ্যমে, যে ওই জায়গায় জনপ্রতিনিধি হিসাবে জয় লাভ করে ওই জায়গাটা নিয়ে নিবে, তার হাতে পাওয়ার থাকবে, তার হাতে ওই পাওয়ার এক্সারসাইজের অ্যাবিলিটিটা থাকবে। এইভাবে তখন ট্রানজিশনটা হয়, পরিবর্তনটা তখন হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ওকে, এইটা হচ্ছে ওখানকার বিষয়। ফরাসি বিপ্লবের চতুর্থ পর্ব, ফরাসি বিপ্লবের শিশু, চতুর্থ পর্ব বলতে একদম শেষে নেপোলিয়ানকে বলা হয়, নেপোলিয়ান বোনাপার্টের এগুলা তথ্য দেওয়া আছে। দেখো, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করে হচ্ছে নেপোলিয়ান। মহাদেশীয় বাণিজ্যের উদ্দেশ্য ছিল ইংল্যান্ডের বাণিজ্য বন্ধ করা। নেপোলিয়ান কি করছে, যে মহাদেশীয় বাণিজ্য প্রথা, মানে সে হচ্ছে ইংল্যান্ড আগে পুরো পৃথিবীতে বাণিজ্য টাণিজ্য করতো, তো সে কি করলো, আমরা একটা মহাদেশীয় করতে পারি, আমরা অন্যান্য দেশে যাব, আমরাও বাণিজ্য করবো। তো সে এই প্রথাটা, ইংল্যান্ডের একনায়কতন্ত্র এই প্রথাটাকেই সে বাতিল করে দেয়। হুম, এইভাবে হচ্ছে বিষয়টা এখানে ঘটছে। ওকে, নেপোলিয়ানকে নির্বাসিত করা হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে, এগুলা তো তোমরা আগে পড়ছো। এর পরের চ্যাপ্টারে আমরা আসি। ওকে, এখন আমরা আসবো হচ্ছে বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে তো শুরু হয়, তাই না? 1914। তো প্রথম বিশ্বযুদ্ধে আসলে মানে প্রথম বিশ্বযুদ্ধ না হইলে আসলে কোনো বিশ্বযুদ্ধই হইতো না, এটা তোমরা সবাই জানো, তাই না? যাই হোক, আমরা পড়ি আগে প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই চুক্তি, লিগ অফ নেশনস, এগুলো আমাকে পড়ি। দেখো এইখানে বেসিক তথ্য দেয়া আছে, এগুলো তোমরা বারবার বিভিন্ন জায়গায় পড়ছো, সেগুলো আবার আছে। যেমন অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্ড এবং তার স্ত্রী হচ্ছে সোফিয়ার হত্যার প্রেক্ষিতে শুরু হয় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। অস্ট্রিয়ার যুবরাজ দেখো আততায়ীদের হাতে নিহত হয় কোথায়, বসনিয়ার। প্রথম যুদ্ধের সূত্রপাত হয় 1914 সালে। যুবরাজ হচ্ছে আর্ক ডিউক ফার্ডিনান্ডের স্ত্রীর নাম ছিল ওই সোফিয়া, মানে তাদেরকে যখন হত্যা করা হয়, এইটা দিয়েই বেসিক্যালি যুদ্ধের মেইন সূত্রপাতটা হয়। দেখো, এই যে অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 2014 সালে 18 জুলাই, এইটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রথম ঘোষণা, মানে যুদ্ধের ঘোষণা আর কি। ঠিক আছে, অস্ট্রিয়া এবং সার্বিয়ার মধ্যে। ওকে, দেখো না ফুটবল খেলায় অস্ট্রিয়া সার্বিয়া ফুটবল খেলা হয় এখনো। এই জায়গাতে দেখো কি বলছে, এই যে জার্মান, যারা আসলে মানে আমার মনে হয় কি হিটলারের আরো 10-15 বছর বেঁচে থাকা উচিত ছিল, তার আত্মহত্যা করা ঠিক হয়নি। ঠিক আছে, তাইলে কেউ আর যুদ্ধ করতে সাহস পাইতো না পৃথিবীতে। যাই হোক, তো আর্যদের বংশধর বলে মনে করতেন কে? জার্মানরা। আর্যদের বংশধর বলে মনে করতো জার্মানরা। জার্মানরা, কারণ তারা নিজেদেরকে সবার থেকে আলাদা, সবার থেকে উঁচু এমন লোকজন মনে করতো। ওকে, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন কে? বিসমার্ক। ওকে, এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সাথে অনেক অন্যায় করা হয়েছে, অনেক, মানে ওয়ান কাইন্ড অফ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছে একটা রেভেন্স মুভির মতো, যে আমার সাথে তুমি কি বলে, ওই যে আগে ছিল না যে রাজার বাপরে মেরে দিছে একজন, রাজার ছেলে বড় হয়েছে, হওয়ার পরে যে রাজারে যারা মেরে দিছে সেই রাজ্যকে ধ্বংস করে দিছে। তো সেই অবস্থা হয়েছে হইলো এই যে জার্মানিকে অপমানিত করার মাধ্যমে, তাদেরকে বঞ্চিত করার মাধ্যমে, জোরপূর্বক তাদের থেকে অনেক কিছু নিয়ে নেওয়ার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতটা হয়েছে। ঠিক আছে,
এ হচ্ছে বিষয়। যখন এইরকম সিচুয়েশন হয়েছে যে জার্মানিকে ধরো অনেক খারাপ কিছু করা হয়েছে জার্মানির সাথে, জার্মানিরা তখন জাতীয়তাবোধ সৃষ্টি করে দিছে নিজের মধ্যে। জাতীয়তাবোধ কি জিনিস সেটা তো শিখাইছি, তাই না? বলেন যে উগ্র জাতীয়তাবাদ জিনিস যেটা, সেইটা তাদের মধ্যে ঢুকায় দিছে যে আমরা জাতিতে সেরা, আমাদের সাথে এরকম করা হয়েছে, সো আমরা পুরো পৃথিবীর থেকে প্রতিশোধ নিব এবং তাদেরকে আমরা টার্গেট করব যারা আমাদের বিরুদ্ধে চলে যাবে। এই জন্য দেখবা হিটলার মনে করো সব জায়গায় অ্যাটাক করছে, ও কারো কোনো পাওয়ার এসব দেখে নাই। কোথায় অ্যাটাক করে নাই হিটলার? সব জায়গাতে বড় বড় যেগুলো রাষ্ট্র আছে ওগুলাতেও বারবার অ্যাটাক করছে, বারবার বিমান হামলা করছে, ইংল্যান্ডে বিমান হামলা করছে, রাশিয়ায় করছে, সব জায়গাগুলাতে করছে। ঠিক আছে, এই হচ্ছে তার বিষয়। ওকে, এইটা এগুলা দেখবা। তারপরে এই যে ত্রিশক্তি আতাত ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে গঠিত হয়। তারপরে এইদিকে দেখো, এইদিকে হচ্ছে ত্রিশক্তি গঠিত হয় হচ্ছে জার্মানি, ইতালি এবং জাপানের মধ্যে, তাই না? এই ত্রিশক্তি এবং আতাত, ত্রিশক্তি তো জার্মানি, ইতালি আর হচ্ছে জাপান, জাপান এইদিকে একসাথে ছিল। ওকে, আর এইদিকে এরা ছিল হচ্ছে ত্রিশক্তি আতাত ছিল হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া। ওকে, এগুলাতে এগুলা আছে, তোমরা একটু করে দেখবা, এগুলা সুন্দর করে আমি দাগায় দাগায় দিছি। উড্রো উইলসন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ 14 শুরু হয়, 4 বছর স্থায়িত্ব ছিল। প্রথম বিশ্বযুদ্ধে হচ্ছে প্রথম জার্মানি দখল করে নেয় কি বেলজিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে রাশিয়ার শত্রু ছিল জাপান, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বেই ছিল, এই জন্য জাপান আর রাশিয়া আলাদা আলাদা শক্তিতে ঢুকে পড়েছে। ঠিক আছে, এগুলা প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল দেখো এই জায়গাতে। প্রথম বিশ্বযুদ্ধে দেখো পরাজিত হয়েছিল এই যে অক্ষ শক্তি। অক্ষ শক্তির অন্তর্ভুক্ত কে কে ছিল দেখো, জার্মান, অস্ট্রিয়া, হাঙ্গেরি, এই টাইপের জিনিসগুলো। মানে মূল কথা হইলো জার্মানি। ওকে, জার্মানরা প্রথম বিশ্বযুদ্ধে অবমানিত হয়েছিল, মানে তারা পরাজিত হয়েছিল এবং তাদের প্রায় 20 লক্ষের মতো সৈনিক তাদের নিহত হয়েছিল জার্মানির। ওকে, তো এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে দেখো 1919 সালের এই যে ভার্সাই সন্ধি, এইটার কারণেই বেসিক্যালি হচ্ছে জার্মানির এত ক্ষয়ক্ষতি বা এত লস হয়ে গেছে। এটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, ওকে, ঠিক আছে, এটা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আমরা দেখলাম। ওকে, যাই হোক, এইটাই। এতটুকু তথ্য আছে, আমরা এতটুকুই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে, অথবা আমাদের না জানলেও চলবে। যেহেতু নাই, আমরা এতটুকুই পড়বো, তোমাদের চ্যাপ্টারে যেহেতু নাই। ওকে, এটা হচ্ছে কথা। এখন দেখো বলশেভিক বিপ্লবের কারণ। বলশেভিক বিপ্লব, রুশদের বলশেভিক বিপ্লব আসলে হয়েছিল রাশিয়াতে, যেটা ঠিক আছে। লেনিনগ্রাদের অবস্থান হচ্ছে এই রাশিয়াতে, লেনিনগ্রাদ অবস্থান রাশিয়াতে। এগুলা হালকা তথ্য তোমরা দেখে নিবা একটু করে। আর এদিকে দেখো রুশ বিপ্লবে দার্শনিকের অবদান, এই যে টমাস মুর ইউটোপিয়া রচনা করেন। তারপরে হচ্ছে দ্য কিংস সার্ভেন্ট, কিংস গুড সার্ভেন্ট বাট গডস ফার্স্ট, এটা টমাস মুরের একটা ডায়লগ ছিল। তো এগুলো আর কি দেখবা একটু করে, আমি দাগায় দুগায় দিছি তো। সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা ছিলেন হচ্ছে কার্ল মার্কস। ঠিক আছে, এগুলা রুশ বিপ্লবের সময় এগুলা খুবই ইফেক্ট করেছে। বলশেভিক বিপ্লবের মূল নায়ক ছিল হচ্ছে লেনিন। ওকে, এইগুলা ছোট ছোট তথ্য, আর এই প্রশ্নগুলা তোমাদের মেইনলি পড়তে হবে। প্রশ্নগুলা অনেক ইম্পর্টেন্ট তথ্য, ইম্পর্টেন্ট প্রশ্ন এই জায়গাতে দেয়া আছে। ওকে, ইম্পর্টেন্ট তথ্যগুলো এইখানে দেয়া আছে। ওকে, এরপরে দেখো হিটলার মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে বলছে নাই, হ্যাঁ, ওই যে বললাম না যে প্রতিশোধ নেওয়ার জন্য, হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য হিটলার মুসোলিনির এক না এক তন্ত্র তাদের চলে আসে। ওকে, এবং উগ্র জাতীয়তাবাদ তাদের চলে আসে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিষ্ঠা হয়। এই দেখো এইখানে আছে, জার্মান ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল কি হিটলারের নেতৃত্বে। নাৎসিবাজের প্রতীক ছিল হচ্ছে স্বস্তিকা। তোমরা একটা এরকম চিহ্ন দেখো না, এরকম এইরকম চিহ্ন, এই চিহ্নটার মানে কি জানো? এই চিহ্নটা হচ্ছে মানে ওই স্বস্তিকার শায়েস্তিকার একটা অংশ। এইটা দ্বারা কি বোঝানো হয় জানো? এটা দ্বারা বোঝানো হয় যে ঘড়ির উল্টা দিকে ঘোরা। ঠিক আছে, মানে ঘড়ির উল্টা দিকে, নরমালি যে কোনো উল্টা দিকে তুমি ঘুরতেছো, মানুষ যে ওয়েতে নর্মাল মানুষ চিন্তা ভাবনা করতেছে সেইটা। আবার দেখবে যারা অনেক নাস্তিক আছে, হ্যাঁ, অন্যান্য অনেকগুলা ধর্মে বিশ্বাসী, তারা এই প্রতীকটা ব্যবহার করে। এইটা, তো এই প্রতীকটাই ছিল হচ্ছে এই স্বস্তিকার অংশ। মানে ধরো ওয়ান কাইন্ড অফ বাম, বাম যারা বাম আছে তাদের, তারা এই প্রতীকটাকে ভালোবাসে। এটা হচ্ছে স্বস্তিকার প্রতীক।
দেখবা যে তোমাদের নাস্তিক কারো পরিচয় থাকলে তারা দেখবা এই সব ব্যবহার করে। এগুলা 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 আমি কেমনে জানছি, আমাদের ভুল করে একটা চিহ্ন দেয়া ছিল এইরকম অ্যাডমিশন রিলের অনেক আগে, এইরকম বুঝছো। তো আমি এটা জানতাম না এটা একটা নাস্তিকদের চিহ্ন, ঠিক আছে। তো আমি অনেকদিন পর ইউটিউব চ্যানেল আমরা যখন খুলছি, তো আমি ওই যে আমাদের একটা কোথায় ক্যানভাই মনে হয়, হ্যাঁ ক্যানভাই আমি লোগো বানাবো, আমি তো আগে এইসব বিষয়ে কিছুই জানতাম না। ক্যানভাই লোগো বানাবো, আমি অ্যাডমিশনের এ আর হচ্ছে ডি নিয়ে সার্চ দিলাম। এ আর ডি নিয়ে সার্চ দেওয়ার পরে এরকম একটা চিহ্ন আসলো, এ সাথে হচ্ছে ডির মতো করে দেয়া। তাই আমি বললাম তো ভালোই, চিহ্নটা দেয়া যায়। তো আমি এটা ইউজ করতেছি 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 প্রায় 1 বছর হয়ে গেল। তোমরা দেখবা আমাদের আগের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে এখানে এ লেখা আছে, তো আমি ওটা জানতাম না, এবং আমি মাঝখানে অবশ্যই এডিট করছিলাম, যার কারণে ওটা ওই চিহ্নের মধ্যে পড়ে নাই। এরকম এ ছিল, এরকম ছিল, তারপরে এরকম ডি ছিল। তো এইটার মধ্যে আমি আবার একটা ইয়ার লোগো লাগাই দিছিলাম, কি বলে একটা ধরো এডুকেশন টাইপের লোগো, ঠিক আছে, গ্রাজুয়েট লোগো গুলো যেগুলো আছে ওগুলো লাগাই দিছিলাম, এই জন্য আসলে ফুল ওইটা হয়। তো তারপরেও দেখলাম আমাদের ইউটিউব চ্যানেলে এসে কয়েক মাস পরে, 7-8 মাস পরে, 1 বছর পরে কমেন্ট করা শুরু করলো যে ভাই আপনার ইউটিউব চ্যানেলের হচ্ছে যে লোগোটা আছে এটা আসলে চেঞ্জ করেন, এটা তো নাস্তিকদের লোগো। আমি প্রথমে গুরুত্ব দিতাম না, কি বলে কারে কি বলে, নাস্তিকদের লোগো হবে কেমন, আমি নিজের লোগো এডিট করে বানাইছি। পরে আমি একটু খোঁজ খবর নিলাম আসলে যে নাস্তিকরা আসলে কি কি করে, নাস্তিকরা কি দিয়ে। হুট করে একদিন আমার সামনে চলে আসলো যে এই যে লোগোটা আছে এটা হলো নাস্তিকরা ইউজ করে, হ্যাঁ। তো আমি বললাম ওরে সর্বনাশ, এ কি করছি আমি। তারপরে সাথে সাথে চেঞ্জ করে এখন যে লোগোটা আমাদের চ্যানেলে তোমরা দেখো সেটা এখন আছে, হ্যাঁ। তো যাই হোক, এটা হইলো বিষয় ছিল। তো এইটা হইলো ওখানকার কাহিনী ছিল, ওকে। তো তো এইরকম এই নাচ্ছিরা মানে এরা সব সময় উল্টা দেখবে, এইসব জিনিস হচ্ছে উল্টা বুঝায়, মানে এরা উল্টা বোঝে, নাস্তিকরা যেমন উল্টা বোঝে তো তেমনি আর কি। দেখবে এরা সবসময় উল্টা বোঝে, ওরা নিজেরাই কিন্তু এটা বিশ্বাস করে যে আমরা উল্টা পথে হাঁটি। ঠিক আছে, এইসব জিনিস উল্টা, সবই এরা উল্টা পাল্টা। ওকে, বাজে আজকে কত তারিখ, 4/26/2025, 4টা 25। আচ্ছা যাই হোক, তো এইগুলা এখানকার বিষয়। স্বস্তিকার চিহ্ন দেখলা, এই দেখো প্রথম বিশ্বযুদ্ধের পরে স্বৈর শাসনের সূচনা হয় জার্মানিতে, মানে হিটলার নাৎসিবাদের মাধ্যমে স্বৈর শাসন শুরু করেন। দেখো হিটলার জন্মগ্রহণ করেন কোথায়, অস্ট্রিয়ায়। হিটলার রাষ্ট্রনায়ক ছিলেন হচ্ছে জার্মানির, ইহুদি বিরোধী ছিলেন হচ্ছে হিটলার। হিটলার প্রায় কত 2 লাখ ইহুদিকে মেরে দিছিল না, ওই ইহুদিদের দেখতে পারতো না। কেন ইহুদিদের দেখতে পারতো না জানো, হিটলার যখন এই যে অস্ট্রিয়ায় বড় হয়েছে ছোট থেকে, যখন ওই স্কুলে পড়তো তখন কি হয়েছে, ইহুদি ওর বন্ধু বান্ধব ছিল তো প্রচুর জ্বালাইতো। ঠিক আছে, তো ওই সেন্স থেকে ছোটবেলা থেকেই হিটলার ইহুদিদের পছন্দ করতো না। তারপরে হিটলার যখন বড় হইলো তখন দেখলো যে যত অকাম কুকাম, যত খারাপ বুদ্ধি, যত ধ্বংসলীলা, এগুলার পিছনে ইহুদিদের হাত আছে। টেকনিক্যালি এরা সাইলেন্ট ভাবে কাজ করে, এই জন্য ইহুদিদের আরো দেখতে পারতো না। এই জন্য সে মিশন শুরু করে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে ইহুদিরা যেখানেই পাবি সেখানেই মারবি। এরকম কিছু অনেক মুভি আছে, হ্যাঁ দেখবা। আমি কি কি মুভি দেখছিলাম, যে ইহুদিরা পাইলেই মেরে দেয়, নাৎসির যারা সেনাবাহিনী আছে, হ্যাঁ পাইলেই মেরে দেয়। নাৎসিবাদের জন্ম হয়েছিল জার্মানিতে। জার্মানির নাৎসি দলের জনপ্রিয়তার কারণ কি ছিল দেখো, উগ্র জাতীয়তাবাদ, যে জাতিতে আমরা সেরা, জাতিতে জাতিতে জার্মান সেরা, জার্মানরা সেরা, জার্মানরাই সেরাই, ঠিক আছে, এমন এমন একটা মত ছিল। হিটলারের ঝটিকা বাহিনী ছিল এসএ বাহিনী হিটলারের, ওকে। এগুলা হচ্ছে এখানকার বিষয়। জার্মানিতে নাৎসিবাদ এবং হিটলারের উত্থানের কারণ দেখো এখানে সম্মোহানি ক্ষমতা, মানে ওই যে আমরা বললাম না সম্মোহানি নেতৃত্বকে কি বলা হয়, জাদুকরী নেতৃত্ব, জাদুকরী নেতৃত্ব, তাই না, জাদুকরী নেতৃত্ব। সম্মোহানি নেতৃত্বকে কি জাদুকরী নেতৃত্ব বলে। মানে হিটলারের কথার মধ্যে একটা দম ছিল, যার কারণে তার কথাগুলাকে সবাই কি পছন্দ করতো, অনেক অনেক পছন্দ করতো, ওকে। জার্মানির নাৎসি দলের ক্ষমতা গ্রহণ করে কত 1933 সালে, এবং নাৎসি ক্ষমতা গ্রহণ করার পরেই সে মনে করো বিভিন্ন চুক্তি মুক্তি থেকে সরে আসা শুরু করে, ঠিক আছে।
তারপরে মুসোলিনির, ইতালির মুসোলিনির উপাধি ছিল ইল দুসে। দুসে শব্দের অর্থ কি জানো? দুসে শব্দের অর্থ হলো নেতা বা নেতৃত্ব। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এই যে দুসে শব্দের অর্থ নেতা। জার্মানি পোল্যান্ড আক্রমণ করে 1939 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয় জার্মানি পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তারপরে কি দেখো, হিটলারের ফুয়েলার অর্থ, হিটলারের উপাধি ছিল কি? এই দেখো, হিটলারের উপাধি ছিল হচ্ছে ফুয়েরার। ফুয়েরার শব্দের অর্থও নেতা। ওকে, এটা জার্মান ভাষায়। হিটলারের দলীয় পোশাকের রং ছিল কি? বাদামি। বাদামি রং, বাদামি রং ছিল হিটলারের দলীয় পোশাকের নাম। ওকে, তারপরে কি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং অক্ষশক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দেখো 1 সেপ্টেম্বর 1939-এ। এগুলা এগুলা তারপরে দেখো ডানজিগ পোল্যান্ডে অবস্থিত। এইটাতেই প্রথমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ডানজিগেই মেইনলি অ্যাটাকটা করা হয়। এই জায়গাগুলাতেই অ্যাটাকগুলা করা হয়েছিল। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্ব ছিল কত বছর? 6 বছর। এগুলা এখানে এই যে হিটলার আত্মহত্যা করে 1945 সালে, হিরোশিমা নাগাসাকিতে ফ্যাটম্যান, তারপরে হচ্ছে লিটল বয়, এগুলা নিক্ষেপ করা হয়। এগুলা এখানে দেওয়া আছে, এগুলা দেখতে হবে। ইউ হ্যাভ টু সি। ইউ হ্যাভ টু সি। ওকে, এখন দেখো জাতিসংঘ এবং তো জাতিসংঘ নিয়ে জানা প্রয়োজন, কারণ জাতিসংঘ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে। ওকে, দেখো এইখানে দেখো, জাতিসংঘ হচ্ছে অবস্থিত কোথায়? জাতিসংঘের আদালত অবস্থিত কোথায়? যেখানে হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মামলার বিচার টিচার করা হয়। যদিও এগুলা স্বচ্ছতা নিয়ে আমার নিজের ডাউট আছে, তারপরেও আর কি কিছু করার নেই, এই যা আছে। তারপরে কি দেখো, শিশুদের জন্য ইউনিসেফ কাজ করে, জাতিসংঘের বিভিন্ন শাখা। জাতিসংঘের সব থেকে শক্তিশালী হচ্ছে পরিষদটা কোনটা? যেটা হচ্ছে নিরাপত্তা দান করে। হ্যাঁ, নিরাপত্তা পরিষদ সব থেকে শক্তিশালী এবং সব থেকে সম্মানীয় পরিষদ এইটাই। সব থেকে শক্তিশালী এবং সব থেকে সম্মানীয় পরিষদ। ঠিক আছে, তারপরে ভেটো অর্থ আমি মানি না, এগুলো তথ্য এখান থেকে দেখবা, এগুলা এখান থেকে দেখবা। লিগ অফ নেশনস এর রূপকার হচ্ছে উলড্রো উইলসন এবং 14 দফা। এই যে লিগ অফ নেশনস এর 14 দফা, এই 14 দফার জন্যই মেইনলি জার্মানিদের অনেক সমস্যা হয়েছিল। হ্যাঁ, এই জন্য জার্মানিদের অনেক বেশি সমস্যা হয়েছিল। এগুলা এখান থেকে দেখবা, এগুলা আছে। এটা প্রশ্নগুলা ইম্পর্টেন্ট, এগুলা দেখতে হবে। আর দাগানো পিডিএফ তো আছেই। ওকে, দাগানো পিডিএফটা তো তোমরা পাইছোই ফ্রিতে। ওকে, আর আমরা দেখি যে পিডিএফটা নতুন করে সেল দিব, সেটা এখন থেকে আমরা দাগানো পিডিএফটা দিব। ওকে, এটা হচ্ছে কথা। আর তোমরা যেটা পাবো ওটা দাগানো পিডিএফটাই পাবা, সমস্যা নাই। ওকে, এখন দেখো এইখানে কি আছে, স্নায়ু যুদ্ধ, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। ওকে, পুঁজিবাদ তো বোঝো, পুঁজিবাদ তো তোমাদের বুঝাইছে ইকোনমিক্সে, আমিও বুঝাইছি। পুঁজিবাদ বলতে ধরো একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে পুঁজিপতিদের হাতে মেইনলি ক্ষমতাটা থাকবে, এবং পুঁজিবাদ অনেক সময় ইকোনমিক্সকে অনেক বেশি ডেভেলপ করে, কারণ পুঁজিপতিরা নিজেরা, আবার এই জায়গাতে অনেক শোষণও হয়। সমাজতান্ত্রিক বলতে তো বোঝো যে একটা আহ মানে যে কোনো একটা মানে সাম্যের জন্য আর কি সমাজতান্ত্রিক, যে একটা একজনের হাতে দায়িত্ব থাকবে, ও একটা পুরো কন্ট্রোল সিস্টেম হিসাবে কাজ করবে, আর অন্যরা একটা সমান পরিমাণে তাদের পরিশ্রম অনুসারে ওইখানে ভাগ পাবে বা অর্থ পাবে। এই আর কি একটা আর কি ব্যালেন্স রাখা যায় আর কি। যাই হোক, ইয়েলটা সম্মেলন 1945, এই থেকেই এখানের তথ্যগুলা তোমরা পড়বা। আর তো তোমাদের নাই তেমন কিছু, এইটাই ইতিহাসে, আর তেমন কিছু নাই। হ্যাঁ, ইতিহাসে আর তেমন কিছু নাই, এইগুলাই মোটামুটি, এগুলাই হচ্ছে বিষয়। আর এই যে এখন তোমরা যেটা দেখতেছো, এই বইটা যদি তোমরা কেনো, এই নির্ভর মৌলিক জিকে বইটা, তাইলে এই যে এখানে যে সাবজেক্ট গুলো আছে, পৌরনীতি প্রথম, পৌরনীতি দ্বিতীয়, অর্থনীতি প্রথম, অর্থনীতি দ্বিতীয়, সমাজবিজ্ঞান প্রথম, সমাজবিজ্ঞান দ্বিতীয়, যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয়, ভূগোল প্রথম দ্বিতীয়, ইতিহাস প্রথম দ্বিতীয়, এই সবগুলা সাবজেক্টের উপরে মক টেস্ট দিতে পারবা। তারপরে আরো সুবিধা কি, তুমি যদি মনে করো এই পৌরনীতির দ্বিতীয় পত্রের একটা চ্যাপ্টার বা দুইটা চ্যাপ্টার, ঠিক আছে, 1 আর 2, আর ধরো এই যে যুক্তিবিদ্যার একটা বা দুইটা চ্যাপ্টার নিয়ে, তারপরে এইটার একটা দুইটা, যেভাবে ইচ্ছা সেইভাবেই তুমি প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে, টপিক সিলেক্ট করে, সাব টপিক সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবা। এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে। তারপরে আরো আমরা কিছু করব, যে এইগুলোর জন্য স্পেসিফিক কিছু মডেল টেস্ট তৈরি করে রাখবো, যেগুলা তোমরা দিয়ে দিয়ে টেস্ট করতে পারবা।
তো এই ধরনের অনেক ফ্যাসিলিটিস থাকবে, পিডিএফটা পাই কিনলে এগুলা সুবিধা তোমরা পাবা, এটাই মোটামুটি কথা। আর পিডিএফ কেনার জন্য তো এই যে এইটা নাম্বারে কল দিতে হবে বা এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টটা চেক করতে হবে, হ্যাঁ। তাইলে আমি ওয়েবসাইট থেকে কেনার লিংক দিয়ে দেবো। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পিডিএফ কেনার। আরেকটা বিষয় হইলো যে তোমরা যখন এই ইয়া থেকে কিনবা, ওয়েবসাইট থেকে কিনবা, হ্যাঁ, ওয়েবসাইট থেকে কিনবা, তখন যে ইমেইল দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে কিনবা সেই ইমেইলের ইনবক্সে আমাদের এই পিডিএফটা চলে যাবে 99 টাকা পেমেন্ট করার সাথে সাথে। ওখান থেকে তুমি ডাউনলোড করবা বা বাই করার পরেও নিচে দেখবা যে ডাউনলোড দা পিডিএফ লেখা বের হইছে, ওখান থেকে ডাউনলোড করে নিবা। ওকে, এইভাবে তুমি করতে পারো, এটা হইলো সুবিধা আছে। এইটাই মোটামুটি তোমাদের সাথে আমার এবং আমাদের এই সাবজেক্ট গুলার ক্লাস। এখন দেখো আমরা কতগুলা সাবজেক্টের ক্লাস নিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা সাবজেক্টের 10টা পার্ট, তাই না? 10টা পার্টের 5টা সাবজেক্ট। এখন এটার সাথে আইসিটি আর হচ্ছে এই যে যুক্তিবিদ্যা কেন পড়াইলাম না, যুক্তিবিদ্যা থেকে আসলে প্রশ্ন অত বেশি আসে না, ওই জন্য যুক্তিবিদ্যা পড়ানো লাগবে না মৌলিকের, কারণ এক্সট্রা 2টা সাবজেক্ট পড়ায় তোমাদের লাভ নাই, হুদাই অনেক বেশি প্রেসারে আছো তোমরা, তো ওইখান থেকে প্রশ্ন আসে না, ওটা পড়েও লাভ নাই। এই 10টা সাবজেক্ট এবং তুমি যদি আইসিডি পড়ো তাইলেই তোমার সবকিছু হয়ে যাবে মৌলিক জিকে নিয়ে, হ্যাঁ, মৌলিক জিকে। এখন আইসিডি নিয়েও দেখি আমি তোমাদের একটা এক ক্লাসে পুরো আইসিডি শেষ করার একটা মিশন তৈরি করতে পারি কিনা, পারলে তোমাদের জন্য তো ভালো। যেমন এই ক্লাসটা তোমরা ওয়ান শট ক্লাস করে মানে বুঝলাই তো যে কেমন লেভেলের ইয়া হইলো, তাই না? এই ক্লাসটাই অ্যাডমিশন এইচএসসি সবার জন্যই পারফেক্ট আমি মনে করি, এবং তোমরা অনেক বেশি লাভবান হইছো। এইটাই মোটামুটি আমাদের ক্লাস, ঠিক আছে, এইটাই কথাবার্তা। তো এইটাই, তোমাদের যদি আমাদের এই ক্লাসগুলা ভালো লাগে আর আমাদের এই নির্ভরকে এইটার উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদেরই। আমরা এই নির্ভর চ্যানেলটা এমন ভাবে বিল্ড আপ করছি যে শুধুমাত্র এক ক্লাসে একটা করে পুরো জিনিস শেষ করে দেবো আমরা। যেমন তোমরা এই ওয়ান শট ক্লাসটা এক ক্লাসের মধ্যেই পুরো মৌলিক জিকে শেষ করলা, যেটা তোমার এইচএসসি অ্যাডমিশন সব জায়গাতে কাজে আসবে। এমন টাইপের জিনিসগুলা তোমরা আমাদের এই নির্ভর চ্যানেলটাতে পাবা। এটা অবশ্যই অবশ্যই তোমরা আমাদের কি করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, বন্ধু বান্ধবদের জানাই দিবা এবং ভিডিওটাতে লাইক মেরে রাখবা একটা। আর এই ভিডিওর ডেসক্রিপশন কমেন্ট চেক করলে আমি আমাদের ফেসবুক পেজ, আমার ব্যক্তিগত পেজ সবগুলাই, আমার সাথে যদি সরাসরি কানেক্টেড হইতে চাও তোমরা ফেসবুকে এটা লিখে সার্চ করলেও আমাকে পাবা। SAIM সাইম সাকিব SAKIB .ss এইটা লিখে সার্চ করলেও আমাকে পাবা। .ss লিখতে হবে, KIB, হ্যাঁ। আর আমাদের তো নির্ভর নামে নির্ভর www.nirbhor.net এটা আমাদের পেজের লিংকও এইটাই, এইটা আমাদের ওয়েবসাইটের লিংকও, তোমরা এটা করতে পারো। আর নির্ভর তো চ্যানেল আছে, আর তোমরা সবাই জানো অ্যাডমিশন ড্রিল নামে আমাদের কি বলে টেলিগ্রাম চ্যানেল আছে, এবং আমাদের আরো একটা চ্যানেল আছে যেটাতে আমরা গাইডলাইন মূলক ভিডিও দিই, ওগুলাও তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা। বাই বাই। তোমাদের যদি একটু উপকারে আসে তাইলে সবার সাথে আমাদের চ্যানেলের কথা বলে দিবা। বাই, আল্লাহ হাফেজ।